পাচার অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য। আজই ডক্টর ইউনূসের হাতে তুলে দেওয়া হবে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার, চাইলে যে কোনো সময়ে আসতে পারেন। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে রাতের আঁধারে 70 জনকে পুশিন। লালমনিরহাটে বিএসএফ এর অপতৎপরতা রুখে দেওয়ার চেষ্টা বিজিবি ও স্থানীয়দের। ঢুকছিল, তারপর ঢুকের পর এই আমাদের এদিকের বিডিএর নিয়ে এসে এদিকে ঢুকিয়ে দিছি। বিজিবি সহ আমরা ধরি নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। ঈদের ছুটিতে ঘোরাঘুরি উল্লাস চলছেই, অনেকেই ফিরছেন রাজধানীতে। সড়ক রেলে নির্ঝঞ্ঝাট যাত্রা। যে যাত্রা খুবই ভালো হয়েছে, যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, খুবই আরামে বসে আসছি। না, সবকিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। ভাড়া কোনো বাড়তি ভাড়া পাইনি, সবসময় কাউন্টারের যেটা টিকিট ওদের যে রেট থাকে সেই রেটে ভাড়া নিচ্ছে সব। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, ঘরে বাইরে টেকা দায়। রোববার থেকে বৃষ্টির আশা আবহাওয়া অফিসের। 3 দিন অ্যাটলিস্ট থাকবে তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের উদ্যোগের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডস। তিনি বুধবার ব্রিটিশ পার্লামেন্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। ব্যাংক খাত সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়েও উঠে আসে আলোচনায়। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। লুৎফি সিদ্দিকী যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ চালুর প্রস্তাব দেন। জানান, ঢাকা ইতোমধ্যেই জাপান সহ কয়েকটি দেশের সাথে এফটিএ আলোচনা শুরু করেছে। জোনাথন পাওয়েল খুবই ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সাথে মূলত মানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। ব্রিটিশ ইনভেস্টরদেরকে কিভাবে আরো উদ্বুদ্ধ করা যায়, তারপরে আমরা কিভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কিভাবে এগিয়ে নিতে পারি, ওদের সাথে আমাদের কি কি কোথায় কোথায় কোঅপারেশন আরো এনহান্স করা যায়। শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে হবে এই আনুষ্ঠানিকতা। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই বৈঠকের কোনো ফরম্যাট নেই, তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার এবং জুলাই চার্টার সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এদিকে সফরের দ্বিতীয় দিন বুধবার ব্রিটিশ রাজের তৃতীয় চার্লসের পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। দ্য কিংস ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে ছিল নৈশভোজের আয়োজন। এর আগে চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা জানান, ১৭ বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন সম্পত্তি জব্দ করা হয়েছে। দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ এই পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট এই তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, বাংলাদেশ সরকার সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদ জব্দের ব্যাপারে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থাকে অনুরোধ জানিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এনসিএ এই সম্পদ জব্দ করেছে। এদিকে সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করেছে দুদক দুর্নীতি দমন কমিশন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সাইফুজ্জামান ও স্বজনদের 102 কোটি 85 লাখ টাকার শেয়ার এবং 46 কোটি 56 লাখ টাকা মূল্যের 957 বিঘা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। গেল বছর দ্য মিনিস্টার্স মিলিয়ন্স নামে সম্প্রচারিত হয় আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্র। সেখানেই বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী যুক্তরাজ্যের 350টির বেশি সম্পত্তির মালিক। তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। গাজীপুরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 77 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিবাগত রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। 48 ব্যাটালিয়ন বিজিবি জানায়, জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে 17 জন এবং মিনাটিলা সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন করা হয়। এছাড়া জেলার কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে 13 জন এবং সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বিজিবি। আটককৃতদের মধ্যে 43 জন কুড়িগ্রাম ও বাকি 27 জন লালমনিরহাট জেলার বাসিন্দা। এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গি সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিন করা 7 জনকে আটক করেছে বিজিবি। লালমনিরহাট সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 5 জনকে পুশিনের চেষ্টা করে বিজিবি। এ সময় বিজিবি ও স্থানীয়রা তাতে বাধা দেয়। পরে তাদের ভারতীয় সীমান্তে ফিরিয়ে নেয় বিএসএফ। এর আগে গত 28 মে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে 58 জনকে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফেরত নেয় বিএসএফ। 5 জন এদিকে বলে ঢুকছিল, তারপর ঢুকের পর আমাদের এদিকের বিডিআর নিয়ে এসে এদিকে ঢুকিয়ে দিছে। রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে। এখন বাংলাদেশ ঢুকতেছে, বাংলাদেশের জনগণ বিজেপি সহ আমরা ধরে নিয়ে এসে আবার ওদেরকে ইন্ডিয়ায় রাখছি। ভারত থেকে যে পুশিন করা হচ্ছে সে বিষয়ে হাই কমিশনারকে জানানো হয়েছে, এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করেন উপদেষ্টা। এই সময় তিনি বলেন, বাংলাদেশি যেসব নাগরিক ভারতে আছে তাদের প্রপার চ্যানেলে ফেরত পাঠানো হলে অবশ্যই ফিরিয়ে নেওয়া হবে, কিন্তু তারা যেভাবে পুশিন করছে তা অমানবিক। উপদেষ্টা আরও বলেন, কোভিড মহামারী ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। ঈদের 6ষ্ঠ দিনেও জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত, লোকে লোকারণ্য পর্যটন স্পটগুলো। উত্তাল সাগরের তীরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সমুদ্রে নামার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সবাইকে। একই চিত্র কুয়াকাটা সৈকতে। 0 পয়েন্টে নয়, গঙ্গামতি, ঝাউবাগান, সুটকিপল্লী, লেম্বুর বনসহ সবখানি মানুষের ঢল। মেঘ পাহাড়ের টানে পার্বত্যাঞ্চলেও ছুটছে মানুষ, উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঘুরে বেড়াচ্ছেন বান্দরবানের প্রান্তিক লেক, মেঘলা, নীলাচল, নীলগিরি, দেবতাখুম, তমাতঙ্গী, রাজাপাথর সহ পর্যটন স্পটগুলোতে। নেচারের মধ্যে থাকতে তো সবাই পছন্দ করে, আমি তো এটা থেকে ডিফারেন্ট কিছু না।
তো এসে খুব ভালোই লাগছে। প্রথমে সাজেক ভ্যালি গিয়েছিলাম, সাজেক ভ্যালি থেকে আমরা রিসাং ঝর্ণায় আসলাম। আরো কয়েকটা এলাকা দেখা হবে, দেখার পর আগামীকালে চলে যাব। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ঈদের ষষ্ঠ দিনেও জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত, কলাতলী, লাবণী, সুগন্ধ সহ প্রতিটি পয়েন্টেই লোকে লোকারণ্য। অনেকে আবার ঘুরে বেড়াচ্ছেন হিমছড়ি, ইনানিতেও। দর্শক, এই বিষয়ে আরও জানবো আমার সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, সৈকতে আজ কি চিত্র দেখছেন জানাবেন, পর্যটকদের সমাগম কেমন দেখছেন? কক্সবাজার হচ্ছে লোভনীয় একটা জায়গা, এমন একটি স্থান যেখানে আসলে একবার হলেও আসতে হয়। সেই চিত্র আমরা দেখছি। প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু পর্যটকের সংখ্যাও কিন্তু কোনোভাবে কমছে না। ঈদ উপলক্ষে যে ছুটি, সরকারি যে ছুটি, আগামী কাল পর্যন্ত কিন্তু এই ভিড় থাকবে। একেবারে লোকে লোকারণ্য প্রতিটি পয়েন্ট। কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশাপাশি অন্যান্য যে স্পট সবখানে। আর কক্সবাজারের অদূরে কিন্তু সাফারি পার্ক রয়েছে এবং মহেশখালীতে আদিনাথ মন্দির সহ যেসব দর্শনীয় স্থানগুলো আছে সবখানে কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি কক্সবাজারের এসে তারা যে বেশিরভাগ সময় আমরা দেখি পর্যটকরা কক্সবাজারে এসে তারা কিন্তু এখানে ঘোরার পাশাপাশি এখানকার যে সৌন্দর্য উপভোগ এবং এখানে ঘোড়া আছে, বিচ বাইক আছে, তারপরে এখানে যে কিটকট চেয়ার আছে সেখানকার যে সেখানে বসে কিটকট চেয়ারে বসে যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন। আর হচ্ছে বন্ধুবান্ধব নিয়ে যেহেতু এসেছেন, একটু মজা করছেন, কেউ ফুটবল খেলছেন, কেউ হই হুল্লোড় আনন্দ উল্লাস মেতে উঠে, আবার কেউ আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আবার ছোট ছোট বাচ্চারা যারা এসেছেন তারা কিন্তু খেলছেন বালিয়াড়ি নিয়ে। এই দৃশ্যগুলোই মূলত কক্সবাজার বিচকে ঘিরে দেখা যায় সবসময়। এহসান, ধন্যবাদ আপনাকে। ধীরে ধীরে রাজধানীতে আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। যাত্রাপথের ঝক্কি কমাতে অনেকেই দুদিন হাতে রেখেই ঢাকায় প্রবেশ করেছেন। ছিল না অতিরিক্ত ভাড়া কিংবা যানজটের বিষয়ে তেমন কোনো অভিযোগ। তবে ঈদের ষষ্ঠ দিনেও রেলপথে ছিল ঘরমুখো মানুষের চাপ। ঈদের আগেই রাজধানীর অধিকাংশ মানুষ নগর ছেড়ে বাড়ির পথে পা বাড়ান, এমনটি ধারণা থাকলেও টানা ছুটির কারণে এবার এই সংস্কৃতির কিছুটা পরিবর্তন হয়েছে চলতি বছর। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের চাপ। কেউ ব্যবসায়িক কারণে বাড়ি যেতে পারেননি, কেউ বা শ্বশুর বাড়িতে ঈদ করেছেন, এবার যাচ্ছেন নিজ বাড়িতে। বড় ভাইয়ের বাসা আবার পূর্ব গোরান, তো ওখান থেকে সকালবেলা আসছি, বাড়ি চলে যাবো আর কি, বেড়ানো শেষ। ঈদে বাসায় যাই নাই, এখানে ঈদ করছি, এই জন্য বাসায় যাইতেছি আর কি। ঈদ ঢাকাতেই করি। ঈদের শেষে দেখা যায় যখন নানু নানা বেঁচে ছিল তখন যাওয়া হতো, এখন অতটা যাওয়া হয় না, কিন্তু এখন কাজের সুবাদে যেতে হচ্ছে। ঘরমুখো মানুষের চাপের পাশাপাশি ফিরতি যাত্রার চাপও ছিল রেল স্টেশনে। চট্টগ্রাম, সিলেট কিংবা রংপুর থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীর চাপ ছিল লক্ষ্য করার মতো। শিডিউল বিপর্যয় না থাকার পাশাপাশি টিকিট কালোবাজারি না হওয়ায় ট্রেন যাত্রীদের জন্য ঈদ যাত্রা ছিল সুখকর। ঈদের যাত্রা খুবই ভালো হয়েছে, যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, খুবই আরামে বসে আসছি, কোনো সমস্যা নাই। আমরা নরসিংদী থেকে ঢাকা আসছি, এখন আমরা শরীয়তপুর যাবো। আবার ভাড়ার যে একটা বিষয়, অন্যান্য ঈদে মানে ডাবলের চাইতেও ডাবল ভাড়া লাগছিল, তো ওই দিক থেকে আমরা দেখতেছি মানে অনেকটা কম ভাড়া হয়েছে আর কি। না, সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। বাসের ভাড়াটা একটু বেশি নিচ্ছে, ট্রেনের ভাড়া তো ঠিক আছে। রেলপথের মতো কিছুটা যাত্রীর চাপ ছিল সড়ক পথেও। চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী রুটের বাসগুলো যাত্রী বোঝাই অবস্থায় সকাল থেকেই ঢাকায় আসতে শুরু করে। যানজট না থাকায় স্বস্তিতেই রাজধানীতে ফিরতে পেরেছেন বলে জানান বাস যাত্রীরা। অনেক কিছু করেছি, ওখানে গিয়ে আমরা অনেকগুলো পার্কে গিয়েছি, গার্ডেনে গিয়েছি, অনেক জায়গায় এসে গিয়েছি, অনেক মজাই হয়েছে। না, ভাড়া কোনো বাড়তি ভাড়া পাইনি, সবসময় কাউন্টারের যেটা টিকিট ওদের যে রেট থাকে সেই রেটে ভাড়া নিয়েছে সবসময়। আমাদের নির্দিষ্ট ভাড়া থেকে যাওয়ার সময় 100 টাকা বেশি নিয়েছে আমাদের থেকে, আজকে আসার সময় 50 টাকা বেশি। মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই ঈদ সমাপ্ত হয়েছে। হয়তো একদিন রবিবার থেকে আল্লাহর মেহেরবানিতে আবার আগের মতো ঢাকার শহরের চিত্র আমরা দেখতে পাবো। তবে সায়েদাবাদ বাস টার্মিনালের সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল মহাখালী বাস টার্মিনালে। ফিরতি যাত্রা কিংবা ঘরমুখো মানুষের কোনো চাপই লক্ষ্য করা যায়নি এখানে। কাউন্টার মালিকরা জানান, রাজধানীমুখী মানুষের সবথেকে বেশি ভিড় থাকবে শুক্র ও শনিবার।
ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আগামী 2-3 দিনে তাপমাত্রা কমার কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তবে রবিবার থেকে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে বলে শুভ বার্তা দিয়েছে তারা। তখন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে গত একদিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি রেকর্ড করেছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি। রাজশাহী, রংপুর, পাবনা এবং নীলফামারীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মোহাম্মদ আব্দুল আলিম অনেকদিন ধরেই ঢাকায় সিএনজি চালান, অথচ গত 9-10 বছর আগেও তার এতটা গরম অনুভূত হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পাচ্ছেন বেশ ভালোভাবেই। আগের চেয়ে তুলনামূলক অনেক গরম বেশি। আগে যেরকমের গরমটার ভিতরে একটা অন্যরকম একটা ঠান্ডা ছিল, কিন্তু এখনটা তাপমাত্রাটা একটু বেশি এবং কোনো বাতাস নাই, এটার কারণে একটা ভাবসা একটা গরম। খেটে খাওয়া মানুষের গরমের সাথে যেন অপ্রিয় সমঝোতা। কষ্ট হলেও জীবিকার তাগিদে তাপমাত্রার সাথে করেছেন আপোষ। গরম বেশি, আমি কোনো কিছু করার আছে, পেটে যায় বাইরে অন্য সংসার চালানোর দায়িত্ব বেরিয়ে, সমিতি আছে, বাড়ি সংসার আছে, সবকিছু আছে, সবকিছু টেকাল দিতে হয়। তো প্রশান্তির সন্ধানে নগরবাসী নিজেদের মতো খুঁজে নিচ্ছেন নানা উপায়। শারীরিক শান্তি পাওয়া যাবে আর কি, এই গরমের মধ্যে অন্য কিছু খাওয়াচ্ছে, ডাব খাওয়াটাই ভালো। গাছপালা তো সংকট আছেই, তারপরে যে গাড়ি চলছে এর থেকে যে ধোঁয়াগুলো, এগুলো পরিবেশ অভিশপ্ত হচ্ছে, এসির প্রকোপটা বেড়ে গেছে, সব মিলে মানে গরমটাই বেশি। কেউ জলাধারে ডুব দিচ্ছেন, কেউ রাস্তার ঠান্ডা শরবত বা আইসক্রিমে মেটাচ্ছেন তেষ্টা। বৃষ্টি তো সবাই চায়, ঠান্ডা চায়, গরম তো কেউ চায় না। সবার যখন গরমে ওষ্ঠাগত প্রাণ, তখন আবহাওয়া অফিস দিতে পারছে না শীঘ্রই কোনো সুখবর। জানিয়েছে আগামী রোববার বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে রয়েছে তাপমাত্রা কমার সম্ভাবনা। আগামী 3 দিন অ্যাটলিস্ট থাকবে তাপপ্রবাহটা। এরপরে আমরা দেখছি বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে তাপমাত্রাটা প্রশমিত হবে, মূলত জলীয় বাষ্প আধিক্যের কারণে। যে এবার যেটা হচ্ছে এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মের সাথে যোগ হয়েছে গাছপালার অভাব আর জলাধার ভরাট। এসব কারণ প্রতিনিয়ত উত্তপ্ত করছে রাজধানী ঢাকাকে। ফারহানা নাসি, যমুনা নিউজ, ঢাকা। তীব্র তাপদাহে ভারতের দিল্লিতে রেড অ্যালার্ট জারি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 43.3 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 51.9 ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। শুক্রবার পর্যন্ত তীব্র তাপদাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। রাজ্যগুলোতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গরমজনিত অসুস্থতার ঘটনা বাড়তে থাকায় স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। তবে আশা করা হচ্ছে শনিবার থেকে কিছুটা উন্নতি হতে পারে পরিস্থিতির। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা হতে পারে সেদিন, সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিরও। মধ্যরাতে শেষ হয়েছে সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। ভোলায় সকাল থেকে সাগরে ফিশিং বোট ও জাল নিয়ে মাছ আহরণ শুরু করেছে জেলেরা। কেউ কেউ মধ্যরাত থেকে সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উপকূলীয় জেলেপল্লীতে ফিরেছে কর্মচাঞ্চল্য। জেলেরা জানান নিষেধাজ্ঞার সময় তারা কর্মহীন ছিলেন, ধার দেনা করে সংসার চালিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণ করে ধার দেনা পরিশোধ করবেন তারা। দেখছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ভোলার 7 উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা কমপক্ষে 64,000। দিন অভিযান ছিল, এই জন্য সাগরে যাইতে পারিনি। এখন সাগরে যাবো, সিজন আইছে, ভালো মাছ টাছ ধরুম কামারে যে ভালো করুম, এই আশা নিয়ে ইনশাল্লাহ সাগরে যাইতেছি। আমরা জাল ফাল লাইন করতেছি আমরা সাগরে নেওয়ার জন্য। চট্টগ্রাম বন্দরে যে কোনো দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বন্দরের এনসিটি ইয়ার্ডে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে মার্কিন সেনাবাহিনীর একটি দল। 4 দিন ব্যাপী কর্মশালার আজ ছিল শেষ দিন। প্রশিক্ষণে মোট 25 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 15 জন, বাংলাদেশ কোস্ট গার্ডের 5 জন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 5 জন। বন্দর কর্তৃপক্ষ জানায় আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি ও জরুরি চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আমরা যেটা শিখেছি সেটা হলো যে একটা পেশেন্ট যখন দুর্ঘটনায় পড়ে হাসপাতালে নেওয়ার পূর্ব পর্যন্ত তাকে কি ট্রিটমেন্টটা মানে কি প্রাইমারি সেবাটা দিব সেটা উপরে আমাদের হাতে কলম শিক্ষা দিচ্ছে। দ্রুত হসপিটালে প্রেরণ করতে পারি ফার্স্ট এড প্রদান করে ওই জিনিসগুলো আরেকটু ভালো করে শিখেছি। বিচার বিভাগের ৮ স্থাপনার সামনে সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী ১৪ জুন শনিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন। বিভিন্ন দাবি দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় মোহাম্মদ জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখে দুর্বৃত্তরা। সকালে রাজধানীর মানিকদিয়া চেয়ারম্যান বাড়ির কবরস্থান রোড সংলগ্ন বালুর টিলা থেকে ৬ খণ্ড করা মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, ৪ জুন রাতে আজাহার নামে এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে ঘটায় এই হত্যাকাণ্ড। তার সাথে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল জাকিরের। নিহতের স্বজনদের অভিযোগ, আজহার তার সহযোগীদের দিয়ে ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। আমরা সারাদিন ওয়েট করলাম, সারা রাত ওয়েট করলাম, পুলিশ এসে গেলাম, 6 দিন হয়ে গেছে। পুলিশে আজহারের ফোন চালু, পুলিশে ধরে না। প্রশাসন আমাদের টাকা খেয়া শুক্রে ছাইড়া দিছে, শুক্রে মিছা কথা কইছে, শুক্রে ছাইড়া দিছে। হ্যাঁ, আমার মামার ওই দিনকে আমার মামার লাশ পাই না, আজকে পাইছি। আজহারকে আটক করার পর আজহারের স্বীকারোক্তি মোতাবেক আজকে বেলা 11 ঘটিকায় ওই বাইক দিয়ে টেকপাড়া জনৈক সাইফুল সাহেবের যে জমিতে বালি ভরাট করা জমি, এই বালির গর্ত থেকে ভিকটিম জাকিরের হাত পা গলা বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহ আমরা উদ্ধার করি। আগামী সপ্তাহ থেকে চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা। প্রথমে নেওয়া হবে ঢাকার চামড়া, গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামেই কিনবেন তারা। তাই চামড়া কিনে আড়তদারদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন ট্যানারি মালিকরা। কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে তা সংরক্ষণে লবণ লাগানোর কাজ শেষ করেছেন আড়ত মালিকরা। এবার ঢাকাসহ সারা দেশে এভাবে চামড়া সংরক্ষণ করা হয়েছে ৯০ লাখ পিসের উপরে। এসব চামড়া এখন চলে যাবে সাভারের ট্যানারি পল্লীতে। কয়েকদিনের মধ্যেই চামড়া সংগ্রহ শুরু করবেন কারখানা মালিকরা। প্রথমে ঢাকার চামড়া কিনবেন তারা, পর্যায়ক্রমে কেনা হবে ঢাকার বাইরের চামড়া। ঢাকার ভিতরে যে চামড়াগুলো আছে পোস্তা সহ বিভিন্ন আড়তে বা আমিনবাজার আড়তগুলোতে, সেখানে তারা কেনাকাটা শুরু করবে আগামী ৬-৭ দিনের ভিতর থেকে। তো আমি মনে করি যে এইখানে যেহেতু আপনার একটা লম্বা ছুটি আছে, সেই কারণে আপনার এই প্রক্রিয়াটা একটু ডিলে হবে। একটা চামড়া যদি লবণ লাগানো হয় তার থেকে 3 থেকে 4 দিন তাকে সময় দিতে হয় পানিগুলি সরে যেতে। তো সেক্ষেত্রে আমরা ঢাকা শহরের চামড়াগুলি প্রথমে সংগ্রহ করব। আমরা আশা করতেছি যে আগামী শনি রোববার থেকে হয়তো বা আমাদের লোকজন, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন হাটঘাটে যাওয়া শুরু করবে এবং তখন চামড়াগুলি সংগ্রহ করে আমাদের ট্যানারি স্টেটে নিয়ে আসবে। পশুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দাম ১৩৫০ টাকা, আর ঢাকার বাইরে ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ট্যানারি শিল্প মালিকরা বলছেন, পিস হিসেবে নয়, ফুট হিসাব করে চামড়া কিনবেন তারা। গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামই পাবেন আড়ত মালিকরা। পিস হিসেবে চামড়া কিনবো না, আমরা ফুট মেজারমেন্ট করে স্কোয়ার ফিট হিসেবে যে ৬০ টাকা থেকে ৬৫ টাকা ঢাকার চামড়া, ঢাকার বাইরের চামড়া ৫০ থেকে ৫৫ টাকা, সেটার ভিতরে লবণযুক্ত চামড়া আমরা কিন্তু কিনবো। আমরা যে দামটা দিয়েছে সেখানে একটু আমরা মনে করি সেটা একটু অধিক। ছোট চামড়ার দাম যদি আপনার ১৩৫০ টাকা দিয়ে থাকে, তো আমরা স্কোয়ার ফিট হিসেবে আমরা কিন্তু ক্যালকুলেশন করে কিনবো চামড়া। লাম্পি ডিজিজের কারণে আমরা আশঙ্কা করতেছি ১৫ থেকে ২০% চামড়া এই বছর লাম্পি ডিজিজে আক্রান্ত আমাদের কোরবানি হয়ে গেছে এবং এই চামড়াগুলি কিন্তু অলরেডি সল্টিং হয়ে গেছে। সুতরাং এই চামড়াগুলি কিন্তু আপনার গুণগত মান অনেক ডাউন। এগুলি আমরা এক্সপোর্ট কোনো অবস্থায় করতে পারি না। তবে লবণযুক্ত চামড়া যখন বেচা কেনা করে, কারণ তারা খুবই প্রফেশনাল, তাদের সাথে আমাদের যে বার্গেনিংটা হয় এটা প্রফেশনাল
প্রফেশনাল বার্গেনিং হয়, সুতরাং সেই জায়গাটায় আমাদের খুব একটা সমস্যা হয় না তাদের সাথে কেনাকাটা করতে। আমরা আশা করতেছি সরকার নির্ধারিত দামেই আমরা চামড়াগুলি সংগ্রহ করতে পারবো। দাম নিয়ে দর কষাকষি হলেও চামড়া কিনে আড়ত মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছেন ট্যানারি শিল্প মালিকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো অনেক বড় স্বপ্ন। র্যাঙ্কিংয়ে 4 কিংবা 5-এর মধ্যে আসতে পারলে ভালো হবে। শ্রীলঙ্কা সফরের আগে এভাবেই নিজের লক্ষ্যের কথা জানালেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দিলে পরিকল্পনা করা সহজ হয় বলেও মত দেন তিনি। নতুনভাবে আরও 1 বছরের জন্য দায়িত্ব নেওয়ার শান্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবির প্রতি। সাদা শুভ্রতার প্রতীক। সাম্প্রতিক সময়ে ব্যর্থতার যে কালিমা বাংলাদেশ ক্রিকেটের গায়ে লেগেছে, সাদা পোশাক দিয়েই সেই কালিমা মোছার সুযোগ নাজমুল হোসেন শান্তদের সামনে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অধিনায়কেরই। ব্যাটে রান নাই, টি-20 অধিনায়কত্ব ছেড়েছেন। এরই মধ্যে 1 বছরের জন্য আবার নতুন করে পেয়েছেন টেস্ট টিমের দায়িত্ব। টেস্ট চ্যাম্পিয়নশিপের 4র্থ সার্কেলের প্রথম বছরটা সাদা পোশাকের নেতৃত্ব থাকবে এক সময়ের 3 ফরম্যাটের এই ক্যাপ্টেনের হাতে। প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। 1 বছর বেশি করলাম, 1.5 বছর আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে, আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ। আমার জন্য আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি। বাংলাদেশ যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরুর অপেক্ষায়, লর্ডসে তখন চলছে 3য় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। শান্তরাও কি এই টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন দেখেন? এটা তো অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেন না একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে। গত বছর আমরা 7-এ শেষ করেছি, অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4-5-6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারে 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ সার্কেলে 4টা ম্যাচ জিতেছেন শান্তরা। 4টা ম্যাচ জিতলেও ব্যাটাররা ভালো করেননি। দলের সেরা ব্যাটার ছিলেন 7-8-এ ব্যাট করা মেহেদী হাসান মিরাজ। 7-8-এ ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার, তারপরেও 4টা ম্যাচ জিতেছি আমরা। তার মানে যদি আমরা ওপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি, একটু না ভালোভাবে, হয়তো মিরাজ হয়তো কোনো দিন ব্যাটিংই পাবে না। সবাই কিন্তু কষ্ট করছে, বাট রেজাল্ট হচ্ছে না। কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট। বৃহস্পতিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নাইম হাসান, মুশতাক আহমেদ সহ বেশ কজন সদস্য। শুক্রবার দুপুরে যাবেন শান্ত, মুশফিক, মিরাজ সহ দলের অধিকাংশরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ইসরায়েলি হামলায় 9 ভাইবোন ও বাবাকে হারানো সেই শিশুটিকে চিকিৎসার জন্য ইতালি নিয়ে যাওয়া হয়েছে। বুধবার মায়ের সাথে ইতালির মিলান শহরের লাইনেট বিমানবন্দরে অবতরণ করে বিমান। 11 বছর বয়সী আদম আল নাজ্জার ছাড়াও সেই ফ্লাইটে চিকিৎসার জন্য ইতালি আসে আরও 17 ফিলিস্তিনি শিশু। অভিভাবকের সাথে আসা শিশুদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে জর্ডান গাজা মেডিকেল করিডোর দিয়ে 16 ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য জর্ডান নেওয়া হয়েছে, যাদের মাঝে 10 শিশুই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বলা হয়, বর্তমানে খ্রিস্ট ধর্মাবলম্বী সবচেয়ে বেশি হলেও ক্রমেই মুসলিমদের সাথে কমছে ব্যবধান। তরুণ জনগোষ্ঠী, উচ্চ জন্মহার ও ধর্মচ্যুতির হার কম থাকাকে ইসলাম প্রসারের সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয় রিপোর্টে। চলমান ধারা অব্যাহত থাকলে কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মে পরিণত হতে পারে ইসলাম। দ্রুত পরিবর্তন ঘটছে বিশ্বের ধর্মভিত্তিক জনসংখ্যার চিত্রে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ। 2010 থেকে 2020 এই 1 দশকে 2700 এর বেশি জরিপ ও জনশুমারির ভিত্তিতে তৈরি রিপোর্টটি।
প্রতিবেদনে বলা হয় বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও ক্রমেই ব্যবধান কমছে দ্বিতীয় অবস্থানে থাকা মুসলিমদের সাথে। রিপোর্ট অনুযায়ী 10 বছরে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা 35 কোটি বেড়ে দাঁড়িয়েছে 200 কোটিতে। খ্রিস্টানদের তুলনায় এই সংখ্যা 3 গুণ। পিউর বিশ্লেষণে দেখা গেছে এখনও সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা বিশ্বের মোট জনসংখ্যার 29%। রিপোর্টে উল্লিখিত 10 বছরের হিসেবে 12 কোটি 20 লাখ বেড়ে বর্তমানে এই ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যা 230 কোটি। ধর্ম পরিবর্তন, নিম্ন জন্মহার সহ নানা কারণে বিশ্বের অন্তত 40টি দেশে কমেছে খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা। তৃতীয় বৃহত্তম হিন্দু ধর্মে বিশ্বাসীর অনুপাত অপরিবর্তনীয় রয়েছে, তবে অভিবাসনের কারণে উত্তর আমেরিকায় 55% এবং মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকায় 62% বেড়েছে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা। পিউর প্রতিবেদন বলছে প্রতি একজন নতুন খ্রিস্টানের বিপরীতে 3 জন ব্যক্তি ত্যাগ করছেন ধর্ম। অন্যান্য ধর্ম পরিবর্তনের রেকর্ডও অনেক, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণের হার ত্যাগের তুলনায় বেশি। এছাড়া মুসলিমদের মধ্যে তরুণ জনগোষ্ঠী বেশি এবং সন্তান গ্রহণের প্রবণতাও অধিক, যা গোষ্ঠীটির জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। ধর্মের সাথে সম্পর্কহীন মানুষের সংখ্যা বৃদ্ধিও প্রভাব ফেলেছে বৈশ্বিক ধর্মীয় চিত্রে। গবেষণা প্রতিবেদন বলছে বিশ্বে 130 কোটি মানুষ কোনো ধর্মীয় মতবাদে বিশ্বাসী নয়। এর সংখ্যা সবচেয়ে বেশি চীনে। সবচেয়ে ছোট ধর্মীয় গোষ্ঠী ইহুদি। বিশ্বের মোট জনগোষ্ঠীর 0.2% তারা। 10 বছরে 10 লাখ বেড়ে বর্তমানে ইহুদিদের সংখ্যা 1.5 কোটি, যার 45.9% বাস ইসরায়েলে। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির বিপুল কাঁচামাল কিনছে ইরান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে অ্যামোনিয়াম পারক্লোরেট কেনার চুক্তি করেছে দেশটি। যে পরিমাণ রাসায়নিক অর্ডার করেছে তেহরান, তা দিয়ে 800টি ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব। কয়েক মাসের মধ্যে এসব উপাদান ইরানে পৌঁছানোর কথা রয়েছে। পারমাণবিক চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন দফায় দফায় আলোচনা চলছে, তখন সামনে এলো নতুন তথ্য। আলোচনা ভেস্তে গেলে রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা শঙ্কা। ইসরায়েলও দিচ্ছে হুমকি ধামকি। এমন পরিস্থিতিতে নিজেদের মিসাইল ভান্ডার আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে ইরান। চীন থেকে আনছে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রিপোর্টটিতে দাবি করা হয়, চীন থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম পারক্লোরেট অর্ডার করেছে তেহরান। হংকং ভিত্তিক লায়ন কমোডিটিস হোল্ডিং লিমিটেডের মাধ্যমে এই রাসায়নিক কিনছে ইরানের একটি প্রতিষ্ঠান। মূলত সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র রকেটের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম পারক্লোরেট। এই ক্রয় বিক্রয় প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত একাধিক ব্যক্তির বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, ইরান যে পরিমাণ উপাদান কিনছে তা দিয়ে 800টি ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব। আগামী কয়েক মাসের মধ্যেই ইরানে পৌঁছানোর কথা এগুলো। বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইস্যুতে আলোচনার প্রস্তাব দেওয়ার আগেই মিসাইলের কাঁচামাল সংগ্রহে চুক্তি করেছে ইরান। ইসরায়েলে দুদফা হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সমর ভান্ডার। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, সেই ক্ষতি পুষিয়ে নিতে বেশিরভাগ অ্যামোনিয়াম পারক্লোরেট নিজেদের কাজে ব্যবহার করবে ইরান। পাশাপাশি লাগাতার ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়া হুথি, হিজবুল্লাহ সহ অন্যান্য প্রক্সি গ্রুপগুলোকেও পুনরায় শক্তিশালী করতে দেয়া হবে কাঁচামাল। গত এপ্রিলে ইরানের একটি পোর্টে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয় বিপুল পরিমাণ মিসাইল তৈরির কাঁচামাল। পশ্চিমাদের দাবি, বিস্ফোরিত সেসব রাসায়নিক আনা হয়েছিল চীন থেকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।